দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। সত্যি বাংলা জুড়ে বর্তমান যা পরিস্থিতি, তাতে একাধিক বিষয় সামনে আসছে। কেননা বানভাসী দশা বাংলার বিভিন্ন প্রান্তে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ফের ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাব বার্তা, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন, সেই সঙ্গে আরও একবার দুর্ভোগের দায় চাপানোর চেষ্টা করলেন কেন্দ্রের ঘাড়ে। শুনুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। ভাসছে দক্ষিণবঙ্গ। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাত্রিবেলায় 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। এখানেও সেই ম্যান মেড বন্যার তত্ত্ব মমতার গলায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এক হাত নিলেন কেন্দ্রীয় সরকারকেও। ডিভিসির জলে কেন বাংলা ডুববে? বাংলা ডুবে, বিহার ডুবে, ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়, এবং এটা পরিকল্পিত বন্যা, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। ফি বছর জলের তলায় চলে যায় বাংলার বিস্তীর্ণ এলাকা। তার জন্য আগে থেকে কোনো ব্যবস্থাই নেয় না রাজ্য সরকার। তো বিজেপির এক বছরে কি প্রস্তুতি নিয়েছে? আপনার প্রস্তুতি কি ছিল? মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, ওনার দ্বারাই তৈরি বন্যাটা। কারণ উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন, তাহলে এই অবস্থা হতো না। তবে কি রাজ্য সরকার জানতেও পারে না জল ছাড়ার কথা, নাকি শুধু রাজনীতি করতেই এ হেন মন্তব্য মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রী জীবনে কোনোদিনও রেজিগনেশন দেবে? সারা রাজ্য তলিয়ে গেলেও রেজিগনেশন দেবে না। ওরে আমরা চিনি ভালো করে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর হঠাৎ পুরসুরার মির্জাপুরে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ। ভোটে জেতার পর কোথায় ছিলেন সাংসদ? বিক্ষোভকারীদের থেকে এই প্রশ্নই উড়ে যায় তার দিকে। অন্যদিকে পাঁশকুড়াতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে দাবি জানাতে শুরু করেন বন্যা কবলিতরা। দুর্গতদের ঠিকমতো সাহায্যে ব্যর্থ রাজ্য সরকার কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? রিপাবলিক বাংলা। বৃষ্টি কমলেও এখনো পর্যন্ত জলের তলায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন পূর্ব বর্ধমানের ভাতার পুকুরের আকার ধারণ করেছে সেখানকার ধান জমি। জলে ভাসছে জামালপুর, কালনা, রায়নার বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। একই ছবি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও। এমনকি বিডিও অফিস, পেট্রোল পাম্পও চলে গিয়েছে জলের তলায়। বেড়েছে কুনুর নদীর জলস্তর, আর সেই জল ঢুকেছে জমিতে। পূর্ব বর্ধমানের ভাতারের মহাতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষ জমি জলের তলায়। দুবার করে ধান রোপণেও হলো না শেষ রক্ষা। সমস্যা হচ্ছে আমাদের, ধরেন আমরা বন্যা এলাকায় বাস করি, তারপরে মাঠে ঘাটে যা ধান লাগাই, এর আগে একবার বৃষ্টিতে জলে ধান নষ্ট হয়ে গেছিলো। তারপর আমরা ধান আবার পুনরায় বীজ এখান থেকে ওখান থেকে জড়ো করে লাগিয়েছি। আবার এই পুনরায় বৃষ্টি হয়ে ধান তো একদম আবার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমাদের উপায় কী? হাজার হাজার হেক্টর জমি জলমগ্ন। 12টি মৌজার ধান জমিতে জমেছে জল। মাথায় হাত কৃষকদের। এটা যেটা জলে ডুবে আছে ওটা পাওয়া যাবে না, ওটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। জল মরতে কত টাইম? জল মরতে মোটামুটি খুব তাড়াতাড়ি মরলে 10 দিন, তা নাহলে 15 দিন। তখন কি ধান থাকবে না? তখন ধান থাকবে না। তো রামচন্দ্রপুর মৌজা আছে, ডাংসাড়া মৌজা আছে, বসতপুর মৌজা আছে, পুষ্করা মৌজাও আছে। আমরা চাই, এবং এই আমাদের মমতা দিদির সরকার তো কৃষকদের পাশে আছে এবং সব সময় চান যাতে কৃষকরা পান কিছু। তো আমরাও চাইছি যেন এই কৃষকরা ক্ষতিপূরণ ঠিক পায়। জামালপুরের শাহ হোসেনপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেও কেন্দ্রকেই দায়ী করেন তিনি। বাংলাকে
বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এটা ম্যানমেড বন্যা। ডিভিসি কোনো কথা না বলে রাজ্য সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে, তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমেই বাড়ছে ভাগীরথীর জল, জলমগ্ন কানলার পালপাড়া। জলের সঙ্গে বাড়ছে বিষধর সাপের আতঙ্ক। জলের তলায় রায়নার বেশ কিছু এলাকা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। জল থই থই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একাংশে। বিডিও অফিসও ডুবেছে জলে, পেট্রোল পাম্পও জলের তলায়। সন্তোষ দাস ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে যেমন লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসী দশা বাংলার, অন্যদিকে অভয় ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত গতি বেড়েছে। কেননা এই ঘটনায় সিবিআই নজরে এবার আরজিকরের হাউস স্টাফ আশিস পান্ডে। আশিসের সূত্র ধরে সল্টলেকের একটি গেস্ট হাউসের নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। এদিনই সিবিআই তলবে সিজিওতে হাজিরা দিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। অভয়া হত্যাকাণ্ডের তদন্তে অত্যন্তই গুরুত্বপূর্ণ সুতো হাতে পেল সিবিআই। যে সুতো ধরে টান দিলেই হয়তো পর্দার আড়ালে থাকা চেহারাগুলো বেরিয়ে পড়তে পারে এক এক করে। সিবিআই নজরে এবার সন্দীপ ঘনিষ্ঠ আরজিকরের হাউস স্টাফ আশিস পান্ডের গতিবিধি। কিন্তু আচমকা কেন তাকে সন্দেহ করছে সিবিআই? সূত্রের খবর, 9 অগস্ট রাতে অর্থাৎ অভয়ের মৃত্যু রাতে সল্টলেকের একটি হোটেলে উঠেছিলেন তিনি। পরদিন অর্থাৎ 10ই অগস্ট চেক আউট করেছিলেন তিনি। হোটেলটি তিনি বুক করেছিলেন অনলাইন অ্যাপের মাধ্যমে। কেন ঘটনার রাতে আচমকা তিনি ওই হোটেলে থাকতে গেলেন, সেটাই ভাবাচ্ছে সিবিআইকে। আশিস পান্ডের বয়ানেও একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেও খবর সূত্রের। আশিস পান্ডের আরও একটি পরিচয়, তিনি আরজিকরের টিএমসিপি ইউনিটের সভাপতিও। তার হাওড়ার গোলাবাড়ি এলাকার বাড়িতেও দলীয় পতাকা লাগানো রয়েছে। সন্দীপ ছাড়াও বিরূপাক্ষ এবং অভিজ্ঞদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই আশিস পান্ডে। বিরূপাক্ষ এবং অভিজ্ঞদের সঙ্গে এক ফ্রেমে আশিসের ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আশিস যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলের কর্মীকেও এদিন ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি। তার সম্বন্ধে জানার জন্য ওই যে গেস্ট হাউস রয়েছে সল্টলেকের মধ্যে, তার যে কর্ণধার তাদের কিন্তু ডাকা হয়েছে। সেই গেস্ট হাউসের কর্মী তিনি কিন্তু তার যে রেজিস্টার সহ সিসিটিভি ফুটেজ সহ তিনি কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। ওনার গেস্টের নাম আছে আশিস কুমার কতক্ষণ ছিল সেখানে? 9 তারিখ পুরো গোটা দিন ছিলেন? হ্যাঁ, একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। এবার সেই কারণে আপনাকে ডাকা হয়েছে, তাই তো? অন্যদিকে অভয়কাণ্ডের তদন্তে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করল সিবিআই। 9 অগস্ট সন্ধ্যেতে অভয়ের দেহ হাসপাতাল থেকে বের করতে প্রথম বাধা মীনাক্ষী দিয়েছিলেন। তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো? রাজ্য পুলিশ করেনি? হসপিটাল থেকে শুরু করে তারা করছে না? কোন দিকে এগোচ্ছে? কারা আটকাচ্ছে দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে? কাদের ভয় লাগছে? দফায় দফায় জেরা করা হয় আরো অনেককে। আরজিকরের এক মহিলা কর্মী এবং টালা থানার একজন আধিকারিককেও হাজিরা দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার আরজিকরে গিয়েছিলেন কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। অধ্যক্ষ এবং সিআইএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যান তিনি। আরজিকর হাসপাতালে লুকিয়ে আর কত রহস্য। অভয়ের খুন যেন মৌচাকের ঢিল পড়ার মতোই। প্রতিদিন উঠে আসছে নতুন নতুন তথ্য। তদন্তের জাল কতদিনে গোটাবে সিবিআই? রিপাবলিক বাংলা। সুনির্দিষ্ট কিছু বক্তব্য বেরিয়ে আসবে। সিপির স্যারের পদত্যাগ, রেজিগনেশন এবং পরবর্তীকালে তা ট্রান্সফার হয়, ডিএমই ডিএইচএস এর অপসারণ এবং তাদের ট্রান্সফার হয়, এগুলো আমরা সবাই পরিলক্ষিত করি। এবং এর পাশাপাশি বিচারের দাবিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মধ্যে আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা জোরদার করেছি এবং ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী করব, এই আশা আমরা রাখি।
এই দাবিকেও সামনে রেখে আমাদের যে লড়াই, সেই লড়াই চলবে। আপনারা দেখেছেন ন্যায় বিচারের সব ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের দিক থেকে তদন্তের গতি প্রকৃতি আমরা বারবার জানতে চেয়েছি। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়া উচিত। আমরা দেখেছি যে সেখানে সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে, তারা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এগুলো আমাদের আন্দোলনের একটা অগ্রগতির পথে বড় পদক্ষেপ। এরই পাশাপাশি আমরা আমাদের কলেজে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং থ্রেড কালচারকে গড়ে তোলা, যে ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে, আমরা দেখেছি এই ঘটনাগুলো কেন এত জরুরি। আমরা যাতে দ্বিতীয় অভয়া আর কলেজের বুকে কখনো না ঘটতে পারে, সেই জন্যই আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম। আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম। আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি এরকম নয়। এই ঘটনা যাতে কলেজের বুকে কোনো রকমভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে, তার জন্যই এগুলো আমাদের চাওয়া, এগুলো আমাদের পাওয়া, এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি। আমরা মনে করি যে কোনো ইনস্টিটিউশনাল 9 অগস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি। তাহলে যদি আমরা এটা মনেই করি, তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার পথে নামতে হবে না। তাহলে সেই ঘটনা যদি না করতে হয়, তাহলে আমাদের জায়গা থেকে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন যে দাবি, সেই দাবি আমরা কালকে চিফ সেক্রেটারির মাধ্যমে যে নবান্ন সভাগৃহে যে মিটিং হয়, সেই মিটিংয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরি। আমাদের সেখানে যা যা দাবি ছিল, সেই দাবিগুলো আমরা সমস্তটাই চিফ সেক্রেটারির কাছে রাখি। সেই জায়গা থেকে আজকে একটা ডাইরেক্টিভ এসছে এবং সেই ডাইরেক্টিভে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন বলে জানিয়েছেন। কি সেই প্রয়োজনীয় পদক্ষেপ? যদি আমরা একটু ওই দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো ন্যায় বিচারের দাবিতে যাতে দ্বিতীয় অভয় আর না ঘটে, সেই জায়গা থেকে আমরা কি কি পেয়েছি। সেই জায়গা থেকে আমরা যেমন পেয়েছি যে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, যাতে কোনো রোগীকে কোনোভাবেই কোনো রেফারেল সিস্টেমের মধ্য দিয়ে হয়রানির শিকার না হতে হয়। যে যন্ত্রণা আমরা প্রতিনিয়ত কলেজের বুকে প্রতিনিয়ত আমাদের চিকিৎসার জীবনে পরিলক্ষিত করি, যাতে সেই পরিলক্ষিত না হয়। আমরা চেয়েছি একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার, যেখানে কোনো রকমভাবে কোনো যদি ঘটনা ঘটে, তাহলে আমরা যাতে জানাতে পারি। দ্বিতীয়ত আমরা চেয়েছি বিভিন্ন অনকল রুমগুলোতে প্যানিক বাটন, যাতে এই ধরনের ঘটনা 9 তারিখের ঘটনা কোনোভাবেই কোনো কলেজের বুকে কোনো ইনস্টিটিউশনের মধ্যে হাতে পরিলক্ষিত না হয়, দ্বিতীয় অভয়া যেন আর না ঘটে। চতুর্থত আমরা যা চেয়েছিলাম যে কলেজে কলেজে সেফটি এবং সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে কমন ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যাতে সুনির্দিষ্টভাবে পরিলক্ষিত হয়, সেই জায়গাও আমরা চেয়েছিলাম। কিন্তু কলেজে যে ভীতির পরিবেশ, সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে এইটা আমাদের অন্য কোনো দাবি নয়। এই দাবি 9 অগস্টের যে ঘটনা, যাতে সেই ধরনের ঘটনা না ঘটে কলেজের বুকে, কোনো ইনস্টিটিউশনের বুকে, যাতে কোনো মাকে তার সন্তানহারা না হতে হয়, সেই জায়গা থেকে চেয়েছিলাম আমরা গণতান্ত্রিক পরিবেশটা আর উন্মুক্ত। এইটুকুই আমাদের দাবি ছিল। কিন্তু আমরা দেখলাম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক পদক্ষেপ তারা নেয়নি। আমরা মনে করি আমাদের যে আন্দোলনের ঘটনা প্রবাহ, সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে আমরা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ পেয়েছি। আমরা মনে করেছিলাম পুলিশি তদন্ত প্রক্রিয়ার যে গাফিলতি, এফআইআর করতে কেন এত দেরি, এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ ছিল, সেই জায়গা থেকে সিপির রেজিগনেশন আমরা করাতে পেরেছি। এখন সে ট্রান্সফার হয়েছে। স্বাস্থ্য ভবনের মধ্যে যে দুর্নীতির জায়গা ছিল, সেই জায়গাগুলোকে আমরা একটা জায়গা অবধি পরিষ্কার করতে পেরেছি। এগুলো আমাদের আন্দোলনের একটা ছোট ছোট আংশিক জয় হিসাবে আমরা এগুলোকে গণ্য করছি। সেই জায়গা থেকে বলছি, কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয়, যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে, সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। তাহলে এই সমগ্র যে পরিসর, এই পরিসরকে কেন্দ্র করে এবং পশ্চিমবঙ্গের বুকে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি। কি সেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা স্পষ্ট বলছেন যে এখনো পর্যন্ত নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে পারেনি রাজ্য সরকার। গতকাল তারা আলোচনা করেছিলেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে এবং সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনায় কোনো সদুত্তর পাওয়া যায়নি। এক কথায় বেশ কিছু বিষয় যখন সামনে এসেছে, বেশ কিছু জায়গায় ধোঁয়াশাও তৈরি হয়েছে। অন্যদিকে অভয়কাণ্ডের পর প্রকাশ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির কঙ্কালসার চেহারা। প্রায় প্রত্যেকটি সরকারি হাসপাতালে উঠে আসছে থ্রেড কালচার এবং একই সঙ্গে নাম্বার দুর্নীতি
দুর্নীতির অভিযোগ। এবার প্রভাব খাটিয়ে নাম্বার বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রামপুরহাট মেডিকেলের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জুনিয়র চিকিৎসকরা। সেই সঙ্গে অভিজ্ঞদের মতো বহিরাগতদের হাসপাতালে অবাধ যাতায়াত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আন্দোলনকারীরা। উত্তাল রামপুরহাট মেডিকেল কলেজ। থ্রেড কালচার থেকে পরীক্ষার নম্বর দুর্নীতির বিরুদ্ধে ফুঁসছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার তারা অধ্যক্ষ করবি বড়ালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। নম্বর দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কাদের অঙ্গুলি হেলনে চলতো এই চক্র, প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। হয়তো এক্সটার্নাল বা অথরিটি থেকে ম্যানিপুলেট করে ওদেরকে হয়তো যারা বেশি বিশ্বস্ত লয়ালিটি প্রমাণ হিসাবে অনার্স দেওয়া হতো বা বেশি বেশি করে মার্কস দেওয়া হতো, পাস তার সঙ্গে জড়িত নয়, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভাবে তাদেরকে কমিয়ে দেওয়া হতো বা এরকম নানানভাবে সে এইগুলাকে ম্যানিপুলেট করা হতো নাম্বার। তো এগুলো নিয়েই সে অথরিটির প্রতি আমরা প্রশ্ন তুলেছিলাম। ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর, যিনি এখন জয়েন্ট ডিএমই, ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায়। স্বরূপ সাহা যিনি ডিন হন, উনিও এর সঙ্গে জড়িত। একই সঙ্গে রামপুরহাট মেডিকেলে বহিরাগতদের অবাধ যাতায়াতের বিরুদ্ধে সরব হন তারা। মোবাইলে ছবি দেখিয়ে কলেজ কর্তৃপক্ষকে জবাব দিতে বলেন জুনিয়র চিকিৎসকরা। এই ছেলেটা কে, এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো? কলেজের একটা অফিসিয়াল, যেখানে মেডিকেল কাউন্সিলে অফিসিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে, সেখানে এই ছেলেটা কি করছে? ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা, থ্রেট দেওয়া এবং তাকে মদত দিয়েছেন। দেখুন, চাপের মুখে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধ্যক্ষের। ছাত্রদের একটা দাবি, এটা ওরা আগেও লিখিত দিয়েছে, সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি। আর ওরা যে সাবজেক্টগুলোর কথা বলেছেন, সেই এইচওডিরাও আজকে ছিলেন, তারা ওদের সঙ্গে আলোচনা করেছেন। কবে সারবে সরকারি হাসপাতালগুলির এই রোগ, কবে বন্ধ হবে এই থ্রেড কালচার, সেদিকে তাকিয়ে ডাক্তারি পড়ুয়া থেকে রাজ্যবাসী। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সুনির্দিষ্ট কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় যা পদক্ষেপ আমরা আপনাদের কাছে সবিস্তারে রাখব। এই জায়গা থেকে বলতে চাই, আপনারা কালকে সিজিও স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের যে অভিযান, সেই অভিযানে আমাদের সাথে যুক্ত হবে। আরো কয়েকটা কথা বলে নেওয়া প্রয়োজন। যে জায়গা থেকে কালকে আমরা নবান্ন সভাগৃহে চিফ সেক্রেটারির সাথে মিটিং করতে গিয়েছিলাম, 5.5 ঘন্টা ধরে আমরা মিটিং করি এবং শেষত কি দেখা যায় যে আমরা কিন্তু মেলের কপি আপনাদের পাঠিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি, সিসিটিভি হোক, প্যানিক বাটন হোক, এগুলো যেমন রয়েছে, তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষ, আপামর পশ্চিমবঙ্গবাসী, তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান, তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে। সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম। আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসেছে যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো, সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি আমাদের যে এই আন্দোলনের চাপ, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন, কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। এর আগেও কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা টেনে নামাতে পেরেছি, আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি। কিন্তু মনে রাখতে হবে, এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তিনি এখনো বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আমাদের 5 নম্বর দাবি যে আর একটা অভয়া যাতে না হয়। আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগ্যাল ফাইট কিন্তু আমাদের চলবে, আমাদের লিগ্যাল ফাইট চলবে। এই যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে, তার জন্য সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে। প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয়, এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেড কালচার চলে। কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয়,
সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরির, যাতে এই থ্রেড কালচার না চলতে পারে। এবং সাধারণ মানুষকে বুঝতে, অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসেছিলে, এখন নির্বাচনের কথা, এগুলো কি কথা? আমরা তাদের মনে করাতে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন অভয়ার আন্দোলনের জন্য, অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি, সিজি অভিযান করছি, ঠিক এই কথাটা মনে রাখা দরকার যে আর একটাও অভয়া যাতে না ঘটতে পারে, সমাজের কোন স্তরে এইরকম যাতে থ্রেড কালচার, দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য। সেই জন্যই কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে। এবং আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব, ধর্ণা মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব, এসওপি, যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি। এবং আমরা আংশিকভাবে, মনে রাখতে হবে, আংশিকভাবে আমরা সেই এসেনশিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি, এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি। কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে, রাজপথেও আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে এবং অভয়ার ন্যায় বিচারের আন্দোলন, অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই। অভয়ার ন্যায় বিচার যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি, যতদিন না দোষীরা ধরা পড়ছে, যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ছে এবং যতদিন না আর একজনও অভয়া হয় এটুকু সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, কালকে বিকেল 3টে স্বাস্থ্য ভবনে সকলে জমায়েত হন, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে আমরা যাই, সিবিআই এর কাছে আমরা আমাদের এই কণ্ঠস্বর পৌঁছে দিই যে আর কবে, আর কত দেরি, যত দ্রুত সম্ভব এর বিচার হোক, এই তদন্ত প্রক্রিয়া শেষ হোক। এবং তার পরদিন থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা গতকালই ঘোষণা করেছিলাম যে হুগলি, মেদিনীপুর, মালদা সহ বহু জায়গা বন্যা দুর্গত জায়গায় রয়েছে। আমাদের কাছে বহু মানুষ বহু ত্রাণ সামগ্রী অলরেডি দিয়েছেন, সেটা খাবার, শুকনো কাপড়, ত্রিপল হতে পারে, ওষুধ হতে পারে। সেগুলো সহ আমরা মেডিকেল টিম হিসেবে, অভয়া ক্লিনিক হিসেবে প্রত্যেকটি জায়গায় কালকের পর থেকেই পৌঁছে যেতে চাই এবং প্রত্যেকের কাছে বার্তা দিতে চাই যে আমাদের এই আন্দোলন আসলে সাধারণ মানুষের আন্দোলন। আমরা আংশিকভাবে কাজেও ফিরব এবং আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় কালকে থেকেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ওপর এই আঙুলটা না তোলা হয় যে আমরা তো বিচার চাইতে আসিনি, আমাদের নাকি অন্য রাজনৈতিক অভিসন্ধি আছে। আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অভয়ার বিচার এবং আর একটাও যাতে অভয়া না হতে পারে।